বেসিক্যালি অনেকক্ষণ ধরে শুনছিলাম আমাদের সব সব বন্ধুদের এবং সহপাঠীদের কথাগুলো যে আসলে জুলাই কিভাবে স্ট্রাগল গুলো করছে। আমি এগুলো দুইটা ভাগে ভাগ করি, মানে জুলাই মুক্ত আন্দোলন একটা পার্ট, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পার্ট, আবার গ্রহযাত্রার পরে একটা পার্ট। তো এই পার্টটার ক্ষেত্রে যদি আমরা একটা লক্ষ্য করি, যেমন ধরেন জুনের লাস্ট উইক থেকে 8 জুলাই পর্যন্ত ছিল হচ্ছে একটা পার্ট, এটা কোটা সংস্কার আন্দোলন। এই সময়টায় 8 জুলাইতে একটা ঘটনা ঘটে, আপনাদের হয়তো অনেকের মনে আছে কিনা আমি জানি না, যে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে হামিম গ্রুপের যে টেলিভিশন চ্যানেল 24, ওইটা হচ্ছে একটা রিপোর্ট পাবলিশ করে যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়। এবং ওই রাত্রে আমি লক্ষ্য করি যে আমার ফেসবুকে যে কমিউনিটিটা আছে, এই কমিউনিটির প্রায় 75% মানুষ রাতে জেগে আছে। কারণ ম্যাক্সিমাম আমার যেহেতু কমিউনিটিতে বাংলাদেশি, তো বাংলাদেশিরা মোটামুটি জেগে আছে। তো এটা একটা অবাক করা বিষয় ছিল যে একটা কোটা আন্দোলন চলতেছে দেশে, একটা আন্দোলন, এবং একই সময় দুইটা পরপর আন্দোলন চলতেছে, শিক্ষকদের আন্দোলন এবং এটা আন্দোলন। তো এইখানে যখন এরকম একটা ঘটনা ঘটে যে বিসিএস এর প্রশ্ন ফাঁস, তখন আসলে শিক্ষার্থীরা সব থেকে ভেঙে পড়ার মতন একটা মুহূর্ত। তো আমরা ধরে নিয়েছিলাম যে হয় ছাত্ররা হচ্ছে বিদেশমুখী হবে ওই দিন, অথবা মাঠে নামবে। তো বাংলাদেশের যেহেতু ফোর্সটা হচ্ছে একটু অল্টারনেটিভ ফোর্সের মতো, তো বাংলাদেশের মানুষেরা হচ্ছে পরের দিন 8 জুলাই থেকে শিক্ষার্থীরা আরো বেশি বেগবান হয়ে নামা শুরু করে রাস্তায়। এবং এই 8 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্লকেড চালু হয়। আপনাদের মনে আছে কিনা, বাংলা ব্লকেড যে চালুটা হয়েছিল, এটা এই টাইমটার দিকে একটু বেশি জনপ্রিয়তা পায়। এর আগে দেখা যাচ্ছে যে এরকম একটা ভাবনা ভাবছিল, বাট স্ট্রংলি আগাতে পারেনি। তো এই ব্লকেডের পরে 14 জুলাই হচ্ছে আপনার আরেকটা রিপোর্ট পাবলিশ হয় চ্যানেল 24 থেকে। ওইটাও আবেদ আলীর গ্রেপ্তার টেপ্তার নিয়ে, এগুলো নিয়ে। তো এর পরে আপনার 14 জুলাইয়ে জাহাঙ্গীরনগর একটা হামলা হয়। এই যে আমাদের আমার এক ছোট ভাই বলছিল রবীন্দ্রনাথ হলের সামনে। তো এই হামলাটা একটা ইম্প্যাক্ট ফেলে। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল করে এবং সেই মিছিলে হচ্ছে হামলা করে। তো এর আগ পর্যন্ত পুরো আন্দোলন দেখে আমরা বুঝতেছিলাম যে কোটা সংস্কার একটা আন্দোলন হচ্ছে, এই আন্দোলন সরকার মেনে নেবেন। কিন্তু এই দিনের পর থেকে আর বোঝা যাচ্ছিল যে ঘটনাটা এইভাবে ঘটবে না, সামথিং একটু ডিফারেন্টলি ঘটবে। তো এরপরে তো হচ্ছে 15 জুলাই, তো আপনার একটা ছবি দেখলেন, ওই যে ভয়াল মেয়েটা হচ্ছে খুবই আকুতি মিনতির মতো ভাবে দাঁড়িয়ে আছে। মানে এটা একটা বিভৎসতা, মানে সভ্যতার জন্য একটা চরম পরাজয়ের মতো আমার কাছে মনে হচ্ছিল এই সময়। এবং আমি এর আগ পর্যন্ত হচ্ছে আন্দোলনটাকে একরকম ভাবে দেখছিলাম, ওর পর থেকে আমি আন্দোলনটাকে ভিন্নভাবে দেখা শুরু করি, যে সামথিং উইল বি রং। এরপরে আর বাংলাদেশে আগের প্যাটার্নে আন্দোলন হবে না, আন্দোলনটা ডিফারেন্ট প্যাটার্নে হবে। এবং ওই দিন হচ্ছে ওটা ছিল 15 তারিখ। তো 15 তারিখে জাহাঙ্গীরনগরে আপনার হামলা হয় দেখছেন, এবং রাতে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তো ওই দিন রাতে একটা ঘটনা আমার খুব, মানে এটা, মানে আমার মাঝে মধ্যে ঠিক নিজেকেও একটু মনে হয় যে আমি কিভাবে লিখছিলাম বা কি ভেবেছিলাম। যে 15 জুলাই হচ্ছে রাতে যখন আমাদের উপর হামলা হয়, তখন ঢাকা থেকে একজন শিক্ষক আমাকে ফেসবুকে টেক্সট করছেন, আমার খুবই পছন্দের বা আমাকেও ভালোবাসেন শিক্ষকটা। তো স্যার আমাকে লিখছেন যে, সহন শরীফ, বি সেফ, স্টে সেফ। তো এই কথাটা বলার পর আমি একটু অবাক হয়ে যাই। রাত্রে হচ্ছে তখন আমি, মানে আমি যেহেতু আন্দোলন করছি এবং স্যারও বুঝতে পারছিলেন যে আমি আন্দোলনে যাব। তো আমি হচ্ছে ওই হামলার মধ্যে যখন আমাদেরকে, মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে, আমি একটা খুবই ইয়াতে লুকিয়েছিলাম, মানে যখন বিসির বাড়ি থেকে বের হয় এবং ছাত্রলীগ যখন মানে হামলাটা শুরু করে, তো ওই আমরা হচ্ছে ইয়ার দিকে যেতে পারিনি, মানে ওই যে মেইন ফোর্সের সঙ্গে মিলতে পারি নাই। মানে মেইন ফোর্সটা হচ্ছে জাহাঙ্গীরনগরে ইয়ার দিকে যাচ্ছিল, আপনার এটা ট্রান্সপোর্টের দিকে যাচ্ছিল, আমরা হচ্ছে এদিক দিয়ে টিচার্স কোয়ার্টারের দিকটায় ঢুকতে যাই। তো টিচার্স কোয়ার্টারে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, এবং আমার বন্ধুরা কয়েকজন সহ আমরা টিচার্স ক্লাবে ঢোকার চেষ্টা করলেও পারি না। তারপরে হচ্ছে ওই জায়গায় ঘাস পাতার মধ্যে লুকিয়ে থাকি। তারপরে ওখান থেকে, ওইখানে আমি যখন খুবই ইয়ার মধ্যে আছি, মানে ট্রেনের আশেপাশে দিয়ে আছি ওই সময়টায়, এই টেক্সটটা দেখার পর আমার মনে হয় যে কিছু একটা ঘটতেছে, যে জিনিসটা শুধুমাত্র আমরা বুঝতেছি না, বাইরেও মানুষ জেনে গেছে, বা ঢাকার টিচাররা যখন জেনে গেছে, তার মানে কিছু একটা ঘটছে এবং শিক্ষকের অ্যালার্ট। তো আমি তখন একটা জিনিস মনে হলো যে, তখন টিয়ার সেল এবং প্রচুর সাউন্ড, মানে টিয়ার সেল মারা হচ্ছিল এবং প্রচুর সাউন্ড হচ্ছে, বিকট সাউন্ড, এবং আপনার হচ্ছে গুলি ছুটছিল, রাবার বুলেট টুলেট। তো তখন আমার একটা জিনিস মনে হয় যে এটা আসলে সরকার আর আগের মতো ফর্ম করবে না। তো আমি আর কি ফেসবুকে মানে ভাবছিলাম, মানে ওর আগে আমি কিছু বই পড়ছিলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা ওই 75 পরবর্তী রাজনীতি বা এরকম কিছু একটা হবে। তো আমার কাছে মনে হলো যে এইটাকে ঠিক ডিফাইন করা যায় না। তো আমি সুন্দরভাবে একটা লেখা লিখি 2-3 শব্দে, যে অন 11 স্টার্ট, এইটুকুই।
তো এর পরে মানে আমার পরবর্তী সময় মনে হলো যে আমি তো পরের দিন হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে আমাদের বড় ভাই, আমার বড় ভাই সামজির আহমেদ আসে। তো সামজির ভাই, মিজান টিটু ভাই এবং অমিত ভাই, ওনারা আমাকে অনেক বিষয় নিয়ে বলতে থাকে যে জাহাঙ্গীরনগরের আন্দোলন টান্দোলন এগুলো বিষয় নিয়ে এবং করণীয় গুলো নিয়েও বলতে থাকে। তো তখন আমি একটা জিনিস ভাবি যে এ, একটা জিনিস ঘটলো যে আমি বুঝলাম যে শুধুমাত্র রাষ্ট্রের একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে, নাকি অন্যরাও ভাবছে। তো দেখলাম যে সামজির ভাইও বলছে যে আর আগের মতো হবে না, ব্যাপারটা দেখো ভিন্ন কিছু হয়ে যাবে। এবং সামজির ভাই, অমিত ভাই, ওরা, মিজান টিটু ভাই, এনারা বলতেছিলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো আমিও বুঝলাম যে আসলে আমি একা বুঝতেছি না যে সরকারের কিছু একটা হবে বা দেশের একটা ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে, এটা সবাই বুঝতেছে। কিন্তু আগস্টের পরবর্তী সময়ে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে এটা 5ই আগস্টের পরবর্তী সময়ের ঘটনাগুলো যদি দিকে তাকাই, দেখলাম যে একজন মাস্টার মাইন্ড বের হয়ে গেলেন। তিনি বললেন যে আমি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, আমি সবকিছুকে ক্যালকুলেট করেছি। আমার কাছে তখন একটা জিনিস প্রশ্ন জাগলো যে প্রশ্ন ব্যাংক যারা ফাঁস করলো এবং এইটা নিয়ে যে রিপোর্টটা পাবলিশ হলো, সে তো মাস্টার মাইন্ডও হতে পারে, সেও তো এই আন্দোলনের একটা পার্ট ছিল, সে একদিনের নায়ক ছিল। জাহাঙ্গীরনগর 15 তারিখ রাতের আন্দোলনের নায়ক ছিল ওই বিশ্ববিদ্যালয়। এখন এইগুলো কি এক একটা মেটিকুলাস প্ল্যান বলবে? তো আমার তখন মানে মনে হলো যে দেশটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে। এবং আমার সাথে পরবর্তী সময়, আন্দোলন পরবর্তী সময়, মানে 5ই আগস্ট পরবর্তী সময়ে, মানে সেপ্টেম্বরে পরে যে যারা কথা বলেছে তারা অনেক নিরাশা দেখেছে। এরা পর্যন্ত আমি প্রচন্ড আশাবাদী। আমার মনে আছে যে এখানে সামজির ভাই যদি যুক্ত করে কখনো তার আলোচনায়, তাহলে ব্যাপারটা আরো খোলাসা হবে। আমাকে যখন উনি সামজির ভাই 13 আগস্ট দেখে, সামজির ভাই বলে যে অনেক ডিফারেন্ট একটা মানুষ, মানে আমি ছিলাম একটা খুবই আশাবাদী একটা মানুষ, সামজির ভাই আমাকে কোনোভাবে আমার আশাটাকে ভাঙতে পারছিল না। তো আমি পরে দেখলাম যে আমার আশাটা পুরোটা ভেঙে গেল। আমরা ধরে নিছিলাম, মানে ওই সময় একটা কথা ছিল, মানে স্লোগানগুলো আমার কাছে খুব কানে বাজতো যে এত দারুণ দারুণ স্লোগানগুলো, যেমন ধরেন যে আজকে আমরা কথা বলছি তত্ত্ব কোনো জুলাই নিয়ে, জুলাইয়ের তত্ত্ব কোনটা হতে পারে? তো জুলাইয়ের তত্ত্ব নিয়ে আমি ওই সময় ভাবতে, মানে এটা আমার ইয়ে থেকে, মানে এখন ভাবছি ব্যাপারটা এমন না, আমি তখনও একটা জিনিস ভাবছিলাম যে এখানে অননেসের একটা কনসেপ্টের কথা ছিল। তো আমি যেহেতু সাহিত্যের এবং আপনার হচ্ছে কম্পারেটিভ লিটারেচার স্টুডেন্ট, আমার কাছে ওয়াননেস জিনিসটা খুব ভালো লাগতো, যে এই যে যে সবকিছু মিলে যাচ্ছে, মিলে যায় এবং এক কেন্দ্রিক হয়ে ওঠে। তো আমার কাছে তখন একটা জিনিস মানে খুব ক্লিয়ার লাগছিল যে আমি ওয়াননেস নিয়ে সার্চ করা শুরু করি। এবং ওই সময় আমি একটা আর্টিকেল পড়েছিলাম, যে এই যে আর্টিকেলটা পড়ে আমি আরো বেশি উজ্জীবিত হয়েছিলাম। সেটা ছিল হচ্ছে এরকমের, যে আর্টিকেলটার নাম ছিল হচ্ছে এরকমের, দ্য কালচার অফ ওয়াননেস ইন ডাইভার্সিটি। সেখানে লেখাটা ছিল হচ্ছে এরভিন ল্যাজলোর। উনি হচ্ছে একটা কথা বলে, সেটা হচ্ছে প্ল্যানেটরি কালচার অফ ওয়াননেস। তো আমার খুব মজার লাগে যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি এবং এইটা এই আন্দোলনকে দেখা যায় এভাবে। তো আমরা দেখলাম যে জুলাই আন্দোলনে একটা ওয়াননেসের আলাপ আসলো এবং সবাইকে ডাকার কথা বললো। আমি ভাবলাম যে ঠিক আছে, এতদিন হচ্ছে আমরা বামপন্থীরা আলাদা করে রাজনীতি করেছি, এখন হয়তো আমরা একটু ছাড় দিয়ে, একটু শিবিরকেও সংযুক্ত করে, একটু বিএনপি কে সংযুক্ত করে, সবাইকে সংযুক্ত করে আমরা রাজনীতি করবো, আমরা আর ওই আগের মতো আগের ক্যালকুলেশনে রাজনীতি করবো না। তো এটার একটা আলাপ তখন ছিল। কিন্তু যেমন ধরুন যে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 13 আগস্টের পরে বিভিন্ন জায়গায় কমিটি গুলো দেয়। তো আমরা ধরে নিয়েছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র কোটা বৈষম্য নিয়ে কথা বলবে না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বৈষম্য নিয়ে কথা বলবে, কিংবা বাংলাদেশের প্রত্যেকটা বৈষম্য নিয়ে কথা বলবে। সাধারণ মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে উঠতে চাচ্ছে এবং সেটা হয়েছে। আমরা দেখছি যে গ্রহযাত্রার দিনে ধরে নিয়েছিল যে খুবই কম মানুষ হবে, কিন্তু অনেক মানে একটা বিশাল জনযাত্রা হয়ে যায় গ্রহযাত্রাটা। তো 2 তারিখ যে রাতে, 2 তারিখে যে আনু মোহাম্মদ স্যারের যে ইয়েটা করে, তো আনু মোহাম্মদ স্যারের ওই সময় আমরা দেখলাম মানে আন্দোলন পরবর্তী সময় সবকিছুকে দেখলাম রিইভালুয়েট করা হচ্ছে, যে আন্দোলনের ঘোষককে, এক এক দফার ঘোষককে, এরকম বহু রকমের কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু এক দফার ঘোষক তো আসলে সাধারণ মানুষ ছিল। যদি মানে আমরা তো মাস্টার মাইন্ডকে দেখি, বা আমরা কোনো মহান নেতাকে দেখে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার মনে হয় না যে ওই দিন নেমেছে। যেটা অন্যান্য আন্দোলনে বা অন্যান্য ধরেন মুক্তিযুদ্ধের কথাও যদি বলেন, তাও আপনি ধরে দেখতে পারেন যে মোটা দাগে হচ্ছে এই দিনের থেকে একটা ঘোষণা আসছে, সেই ঘোষণার পরে হয়েছে। আমি মুক্তিযুদ্ধের সাথে মানে 24কে হচ্ছে একটা ফাইটের জায়গায় নিচ্ছি না, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে ধরুন যে এক একটা আন্দোলনকে এক একজন একজন লিডার থাকেন, ধরে ধরে নেওয়া যায়। মুক্তিযুদ্ধের সময় এই ধরনের লিডার ছিল, আবার ছিল না, এরকম একটা কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা দেখি যে মুক্তিযুদ্ধে সবার স্বতঃস্ফূর্ত গণ মানে আন্দোলনের মধ্যে দিয়ে বা একটা যুদ্ধের মধ্যে দিয়ে হয়। আবার সেম ভাবে জুলাইয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল।
সবাই সবার জায়গা থেকে এসেছে। আমার মনে আছে যে অনেকে পানি দিচ্ছে, অনেকে দিচ্ছে। আমি নিজে আমার ব্যক্তিগত খাওয়ার টাকা থেকে টাকা সেভ করে আমি 4,000 টাকার মতো দিয়ে দিচ্ছি, তারপর আমার হাতে ফাঁকা, আমার বাসা থেকে টাকা এসে পড়ে, আমি টাকা আসে, সেই টাকা দিয়ে আমি চলতেছি। তো এইটা আমরা ওই সময় ওন করতাম। কিন্তু এই ওননেস এর পরে যে জিনিসটা শুনলাম যে এটা মেটিকুলাস প্ল্যান, এখানে হচ্ছে একটা বড় অঙ্কের বাজেট হয়েছে, এখানে 6,000 কোটি টাকা বাজেট, এখানে 6 লক্ষ, মানে বিশাল অঙ্কের বাজেট, এখানে ইউএসএ আছে, এখানে এটা ওটা, মানে বহু রকমের আলাপ দেওয়া। তো যেটা হলো সেটা হচ্ছে যে এই আন্দোলনে আমরা দেখছিলাম, মানে যারা ধরেন আমরা বামপন্থী রাজনীতি করি বা রাজনীতির সঙ্গে একটু যুক্ত ছিলাম, তারা দেখতাম যে দুইটা শ্রেণী যুক্ত হচ্ছে, একটা মিডল ক্লাস আর একটা লোয়ার ক্লাস এবং আপার ক্লাস। আপার ক্লাস ও যুক্ত হয়েছে টু সাম এক্সটেন্ট। তো এই তিন শ্রেণী যখন যুক্ত হয় তখন কোনো শক্তি আসলে কাউকে পরাজিত করতে পারে না। তো আমরা সেটাই দেখলাম। কিন্তু আসলে যেটা ঘটলো সেটা হচ্ছে যে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখানো হলো যে এইটা পুরোটাই প্ল্যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ছাত্র সংগঠনের, এবং সেই ছাত্র সংগঠনের কয়েকজন, মানে সংগঠকও নয়, তারা বিভিন্ন সময় সংগঠনের সঙ্গে বুদ্ধি দিয়ে সব পরামর্শ দিতেন, তারাই নাকি এই আন্দোলনটা করিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এখানে আওয়ামী লীগের স্টেকটা কোথায়, হামিম গ্রুপের স্টেকটা কোথায়? হামিম গ্রুপ যে প্রশ্ন ব্যাংকটা প্রশ্ন প্রশ্ন ফাঁসটা করেছিল, কিংবা জাহাঙ্গীরনগরে যে 15 তারিখ রাতে যে মেয়েটা হচ্ছে লাইভ করেছিল, তার স্টেকটা কোথায়? সে তো ওই দিনের নায়ক ছিল। একদিনের নায়ক ছিল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওই সময় যে আমার ছাত্রদেরকে আমি রক্ষা করবো। এইগুলো তো আমাদেরকে পেট্রন করছে আন্দোলনটাকে। কিন্তু এই সবগুলোকে ভুলে যে দেখানো হলো যে আন্দোলনটা 18 তারিখের আগে, বা ওই যে আমি যেটা বলছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্র শক্তি যে কমিউনিটিটা গ্রো আপ করে, এই জুলাই 8-এর আগ পর্যন্ত বা 9-এর আগ পর্যন্ত, বা এই টাইমটা, এইটাই আসলে জুলাই আন্দোলনের মূল ফোকাস হয়ে গেছে, বা জুলাই আন্দোলনটা এটাই করেছে। আমরা একটা মজার জিনিস লক্ষ্য করলাম যে পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো আলোচক বা কোনো তাত্ত্বিক গবেষণা জায়গা থেকে, বা ধরুন রাজনৈতিক কর্মীও বা রাজনীতি বিশ্লেষকও এই জিনিসগুলোকে আলোচনায় আনেননি যে এই আন্দোলনটা কোনো একক ব্যক্তির আলোচনা, একক ব্যক্তির হয়, বরং কিংবা মাস্টার মাইন্ড যখন প্রকাশিত হচ্ছে তখন মাস্টার মাইন্ডকে কাউন্টার করেন। তো এর ফলে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা যখন এর আগের সময়গুলোতে কোনো একটা কথা বললে সেই কথাগুলোকে ধরেন কিছু মানুষ ওন করতো বা ডিজোন করার একটা জায়গা ছিল, বা কোনো একটা কথা বলার একটা আগ্রহ জন্মাতো, এখন বাংলাদেশের ব্যাপারে কথা বলার আগ্রহটাই কমে গেছে। যে বাংলাদেশের ব্যাপারে কথা বললে দেখা গেল যে তখন বিভিন্ন রকম ভাবে দায় দেওয়া হয়। যেমন এই মুহূর্তে আমাকে হয়তো বলে দিতে পারে যে আমি আওয়ামী দোসর, বা আমি বিভিন্ন রকমের দোসর টোসর একটা আলাপ আসে, যার কারণে দেখা গেছে যে রাজনীতি বিমুখ হয়ে উঠছে। অথচ আপনারা দেখবেন যে রাস্তায় কিন্তু একটা কথা লেখা ছিল যে আজকে জুলাই নিয়ে আন্দোলন নিয়ে একদল শিক্ষার্থী বলছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কমিটি বিলুপ্ত করতে হবে। অথচ আমরা রাস্তায় গ্রাফিতি দেখেছি বা গ্রাফিতি লিখেছি যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, কেটে দিয়ে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। তো রাজনীতিটা জরুরি সবসময় ছিল, সবসময় থাকবে। এবং সেই জরুরি আলাপটাকেই যদি এক জায়গা থেকে দেখা যায়, বা একটা পোলাইট রাজনীতির জায়গা থেকে দেখা যায়, তাহলেই বাংলাদেশের আসলে উন্নতি হবে। তো জুলাইয়ের জায়গাটা থেকে আমি জাস্ট খালি একটা জিনিসই দেখতে পেয়েছিলাম যে জুলাই আসলে আমাদেরকে একটা বার্তাই দিয়েছিল, সেটা হচ্ছে যে ওয়াননেসের একটা বার্তা, এবং সেটা হচ্ছে প্ল্যানেটরি কালচার। যদি আমরা বলি যে প্ল্যানেটরি কালচার অন ওয়াননেসের যে বার্তাটা, এটা আমার কাছে মনে হয়েছিল যে এখানে হুজুর এসে একসঙ্গে আমার সঙ্গে নিরাপদ বোধ করতো, একটা নাস্তিক এসে আমার সঙ্গে নিরাপদ বোধ করতো, একটা আস্তিক এসে আমার সাথে নিরাপদ বোধ করতো। আমার মনে হয় বাংলাদেশকে আমি জুলাই আগস্টে যে বাংলাদেশ দেখেছি, ওই বাংলাদেশে আমি কোনোদিন ভয় পাই নাই। কিন্তু আজকের বাংলাদেশে আমার চোর ডাকাত থেকে শুরু করে সমন্বয়ক সহ সবার চেহারা দেখলে আমার একটা ভয় করে, আমার একটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠি। কিন্তু এটা ওই বাংলাদেশে ছিল না। যে বাংলাদেশে পুলিশ ছিল না সেই বাংলাদেশে আমার কাছে কখনো মনে হয় না আমি অনিরাপদ, কিংবা যে বাংলাদেশে কোন গভর্নমেন্ট ফর্ম করেনি সেই বাংলাদেশ আমার কাছে অনিরাপদ মনে হয়। কিন্তু আজকে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে আমার দেখা জুলাই। ধন্যবাদ সবাইকে।